এই আগুন বরাবর ডাক্তারদের হাতে পাইয়া বাংলাদেশের রোগীদের যদি ইন্ডিয়া দৌড়াইতে হয় তাহলে সমস্যা আসলে অন্য জায়গায়। আমি আজকে সেই জায়গায় হাত দেব, কেন এই আগুন বরাবর ডাক্তারদেরকে দিয়া বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা যাইতেছে না, কেন বাংলাদেশের রোগীরা বিদেশে পাড়ি দেয়, ইন্ডিয়ায় পাড়ি দেয়। আপনারা দেখবেন 1 বছরের মধ্যে বাংলাদেশের চিকিৎসার মান বেড়ে গেছে, প্যাটার্ন বদলাই গেছে সারা দেশে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওতে দেখছেন সবাইকে আমাদের আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা কথা বলবো পিনাকি ভট্টাচার্যের রিসেন্টলি আপলোড হওয়া তার একটা ভিডিও নিয়ে। তো সেই ভিডিওতে তিনি বলেছেন যে কিভাবে আমাদেরকে ভবিষ্যতে মেডিকেল সেক্টরে উন্নতি করা যায় সে বিষয়ে কথা বলেছেন। তো আমরা পুরো ভিডিওটি দেখবো, দেখে তারপরে আপনাদেরকে এসে সে ভিডিও সম্পর্কে আলোচনা করব। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আমি বলছিলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংস্কার নিয়ে আরো এপিসোড করব। আমি এই এপিসোডটা করছি, দেখছেন তো। আজকে আরো কিছু বিষয় নিয়ে টাচ করবো। তো আনকারের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মানে সাইদুর রহমান খসরু ভাই পরশুদিন ফোন দিয়েছিলেন, কইলেন যে আপনার আগের এপিসোডের প্রত্যেকটা ইস্যু নিয়ে কাজ করতেছি আমরা, খুব দ্রুত ক্যান্সারের ওষুধের ভ্যাট শূন্য করে দেওয়া হবে আলহামদুলিল্লাহ। তার মানে ক্যান্সার ওষুধের দাম 16.5% জব করে কমে যাবে। বাকিগুলা দেখা যাক হয় কিনা, চাপ অব্যাহত রাখতে হবে। আমাদের রোগীরা ইন্ডিয়া চলে যায় কেন? আমাদের ডাক্তাররা ভালো চিকিৎসা করে না, ভালো ব্যবহার করে না, এই 2টা কারণে। কিন্তু ডাক্তার যখন বাইর হয় মেডিকেল কলেজ থেকে, তারা তো আগুন বরাবর হয়। সেই ডাক্তারগুলো নষ্ট হয়ে যায় কিভাবে? আসেন আমরা বাংলাদেশের নিউ জেনারেশনের ডাক্তার যেগুলো কেবলমাত্র বাইর হয়েছে মেডিকেল কলেজ থেকে, তাদের দেখি তারা কেমন আগুন বরাবর। এটা দেখার জন্য আমি একজন ঢাকা মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারের ভিডিও দেখাচ্ছি। সে এই নিউ জেনারেশন ডাক্তারদের রিপ্রেজেন্ট করে, যারা জুলাই আগস্ট যোদ্ধাদের চিকিৎসার জন্য কি কি করছে সেইটা বলতেছে। ওনার বক্তব্যই শুনতে পারবেন, শুনেন। Hello, Assalamu alaikum. I'm Dr. Shireen and I'm speaking on behalf of the Casualties Department of our Dhaka Medical College Hospital. And as we know, a mass casualty has happened, a genocide has happened all over the country. And on the very 5th of August, we have attended over 344 patients, amongst which 214 of them were gunshot injuries. And they were hit in the abdomen, in the chest, and in obviously the legs and arms, and also the head. And many of them have been admitted here, and they have required operations and ICU support, and also antibiotics and pain medications, of which many of them have difficulty affording. And if I have to give you one example, one of the patients has needed 45,000 taka for his ICU cost, and which has actually become quite a cost burden for his family. So as a government hospital, we try to give many of the medications and suture materials from our supply, but in this time of heavy pressure of so many patients, we have actually not been able to really cover up all the deficit. We have tried giving them from our own supply, which is free of cost to them, but some of the sutures, some of the antibiotics, they are the ones that we need to give to them, and they have to pay from their own pockets. And they were there on the streets, they were there fighting for our rights, and I believe that it should not be upon them to pay for these costs. Some of the sutures are actually quite expensive. They can range from 1,000 to 2,000, and in a gunshot in the abdomen where there's rupture and perforation of so many organs like the stomach or the small gut, large gut, and we need some very delicate, some very good material sutures, which obviously the cost sometimes has to be taken up by the patient party. So on an average, I do appreciate the effort taken up by the ULAB students in order to raise up some funds for the underprivileged patients over here. And as for for example, any kind of funding is most appreciated. Some of the pain medications, for example, Voltaren suppository for pain,
it costs around 60 taka, and some of these patients can't even afford that. So you donating even as a minimum of 60 taka can actually help make a difference. You can alleviate the pain of a patient for that day. So even the most minimum of funding of donation is most appreciated. So I thank you all on behalf for thinking about this and donating to this cause. Thank you to the ULAP community as well for thinking of this approach. Thank you. এই আগুন বরাবর ডাক্তারেরা বেটার ম্যানেজমেন্ট ডিজার্ভ করে না? এরা বেটার লিডারশিপ ডিজার্ভ করে না? এই আগুন বরাবর ডাক্তারদের হাতে পাইয়া বাংলাদেশের রোগীদের যদি ইন্ডিয়া দৌড়াইতে হয়, তাহলে সমস্যা আসলে অন্য জায়গায়। আমি আজকে সেই জায়গায় হাত দেব, কেন এই আগুন বরাবর ডাক্তারদেরকে দিয়া বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা ভালো করা যাইতেছে না? কেন বাংলাদেশের রোগীরা বিদেশে পাড়ি দেয়, ইন্ডিয়ায় পাড়ি দেয়? আসেন আলাপ শুরু করি আল্লাহর নামে। আমাদের স্বাস্থ্য ব্যবস্থার একটা বড় সংকট হইতেছে রোগীরা ডাক্তারদের উপরে আস্থা পায় না। ডাক্তার সাহেবরা কিছু মনে কইরেন না, এই আস্থার সংকটের কারণ আছে, এটা সর্বাংশে মিথ্যা না। খুব আস্থায় নেওয়া যায় এমন ডাক্তারের সংখ্যা খুব নগণ্য, এবং যাদেরকে আস্থায় নেওয়া যায় তাদের একটা বিশেষ যোগ্যতা আছে। আমি সে বিষয়ে আলাপ করব একটা নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। আপনারা জানেন যে বাংলাদেশের ডাক্তারদের, ভেরি সিনিয়র ডাক্তারদের সাথে আমার বন্ধুত্ব আছে, এমনকি এই যে খসু ভাই, ও আমার সিনিয়র ফ্রেন্ড। তো আমি আমার নিজের স্বাস্থ্য সমস্যার জন্য খুব অল্প কিছু মানুষের উপর ভরসা করতাম। কেন করতাম? সেটার আবার কারণ আছে। এর মধ্যে একজন হইতেছেন প্রফেসর এফ এম সিদ্দিকী। ওনার মতো ফাইন মেডিসিন স্পেশালিস্ট আমি ইউরোপেই দেখছি শুধু। ইনফ্যাক্ট উনি ইউরোপে ট্রেন্ড, এই জন্যেই এই লেভেলের স্কিল ছিল ওনার। আমি ওনার নিয়ে ফেসবুকে লিখছিলাম। তাও আবার বলি, তাইলে বাংলাদেশের স্বাস্থ্য সমস্যার একটা দিক আমরা ভালোভাবে বুঝতে পারবো। প্রফেসর এফ এম সিদ্দিকী উনি বিএনপি ঘনিষ্ঠ চিকিৎসক, এটা সন্দেহ নাই। উনি খালেদা জিয়ার চিকিৎসক, মেডিসিনের প্রফেসর। আমাকে যদি বাংলাদেশের সমসাময়িক মেডিসিনের সেরা ডাক্তার হিসেবে র্যাঙ্ক করতে বলা হয়, আমি উনাকে করতাম। আমি নিজের চিকিৎসাও বাংলাদেশে থাকতে উনাকে দিয়েই করাইতাম। উনার শুধু মেডিকেল নলেজ না, উনার সাথে আলাপ করা যায় সব বিষয় নিয়ে। ধরেন মিউজিক, রাজনীতি, সমাজ, টপস আর্ট, সোশ্যাল সাইকোলজি, কি না। পড়াইতেন অদ্ভুত দক্ষতায়, রোগী দেখতেন পরম মমতায়। তীক্ষ্ণ দৃষ্টি দিয়া উনি মুহূর্তেই ডায়াগনোসিস করে ফেলতেন। দুর্দান্ত ইংরেজি বলতেন। একটা ইনস্টিটিউশনাল প্রবলেম সলভ করার, নেগোশিয়েট করার দক্ষতা ছিল অপূর্ব। গানের গলা সুন্দর, রিসার্চের দক্ষতা অসাধারণ, চমৎকার ভরাট গলা, সুঠাম দেহ, 6 ফুট লম্বা। সবচাইতে সুন্দর হইতেছেন ওনার হাসিটা। উনি যখন হাসতেন তখন চারপাশটা আলো হয়ে যেত। ওনার যৌবনে উনি কত তরুণীর হৃদয় ভাঙছেন আল্লাহ জানেন, ভাবি আমার মাফ করে দিয়েন। যাই হোক, একবার উনি ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সংখ্যা বাড়াইবেন, তখন খালেদা জিয়ার সরকার ক্ষমতায়। তো এইটার জন্যে উনি একটা ফিল্ম বানাইলেন, বেশি বড় না, এই 5-10 মিনিটের হবে। ন্যারেট করলেন উনি নিজের গলায়। আমি কিছু অ্যানিমেশন আর এডিটিং এর কাজ করে দিছিলাম। প্রথমে এইটা উনি দেখাইলেন হেলথ মিনিস্টার মোশাররফ সাহেবকে। হেলথ মিনিস্টারকে আর কিছু ব্যাখ্যা করতে হইল না, উনি ওই দিনই ক্লিপটা নিয়ে খালেদা জিয়ারে দেখাইলেন। খালেদা জিয়ারও হেলথ মিনিস্টারকে কোনো ব্যাখ্যা করতে হয়নি। পাশ হয়ে গেল অতিরিক্ত পদ। আজকে ঢাকা মেডিকেল কলেজে যে পদগুলো দেখেন মেডিসিনে, সে পদগুলো উনার পাশ করে দেওয়া, ওই যে ওই 5-10 মিনিটের ভিডিও দিয়া। তো ইংল্যান্ডে পড়াশোনা করছিলেন, এই পড়ার দেশে আসছিলেন কিছু দিতে, হাসিনা এসে উনারে দিনাজপুর মেডিকেল কলেজে ট্রান্সফার করে দিল। তারপরে আইইডিসিআর একটা নন ক্লিনিক্যাল পদে উনারা এসে বসায় রাখলো, ওইখান থেকে রিটায়ার করলেন উনি। যেই মানুষটা হেলথের ডিজি হইতে পারতেন, ঢাকা মেডিকেল কলেজের প্রিন্সিপাল হইতে পারতেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের ডিন হইতে পারতেন, কলেজ অফ ফিজিশিয়ান্সের প্রেসিডেন্ট হইতে পারতেন, বিএসএমএম এর ভিসি হইতে পারতেন, তাকে তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় অন্তরালে চলে যেতে হইল। কেন? উনার অপরাধ উনি ভালো ডাক্তার, উনার অপরাধ উনি একজন দক্ষ মানুষ। উনি শিক্ষকতায় থাকলেন 1000 জন প্রফেসর এফ এম সিদ্দিকী তৈরি করতে পারতেন, তিনি কিছুই পারলেন না, করতে দেওয়া হইল না। বাংলাদেশের বেস্ট মাইন্ডগুলোকে কখনোই বাংলাদেশে জায়গা দেওয়া হয় না, এটা খেয়াল রাখবেন। ওনার একমাত্র অযোগ্যতা ওনার মেধার দক্ষতা। বাংলাদেশে মেধার দক্ষতা থাকলে আপনি মরিছেন, সেই সাথে যদি আনা দেশে প্রাণ থাকে তাহলে আপনি গেছেন, শেষ। যাই হোক, উনি কেমনে ওনার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ ঠিক রাখতেন, এটা আমি ওনার খুব কাছে থেকে দেখছি। উনার আবার একটা মিশন ছিল, উনি আমার বলতেন আর কি, যে পিনাকি আপনি ডায়মন্ড খনি থেকে কেবল বেড়েছেন, হ্যাঁ, খালি কাটতে হবে ঠিক মতো আপনাদের, তাইলে শাইন করবেন। তো উনি আমার কাটতেন আর কি ঠিক মতো।
হ্যাঁ, তাই প্রত্যেকদিন উনি যা যা পড়তেন আমার পাঠাইতেন। তো কাজ হয়েছিল ওইটাতে, কাজ হয়েছিল মেডস্কেপের সাথে উনি আমার পরিচয় করায় দেন। সেদিন হয়তো উনি ভাবেন নাই যে ওই মেডস্কেপের সাথে পিনাকি একদিন কাজ করবে গ্লোবাল স্কেলে। আপ টু ডেট উনি প্রথম ইউজ করেন বাংলাদেশে। এভিডেন্স বেসড মেডিসিন কথাটা ওনার কাছে প্রথম শুনি। উনি যখন গ্লোবাল এক্সপার্টদের সাথে কথা বলতেন না নানা সময়, আমি ওনার সাথে গেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন কনফারেন্সে গেছি, দেশেও ওনারা আসছে গ্লোবাল এক্সপার্টরা, উনি যখন কথা বলতেন মুগ্ধ হয়ে যাইতেন ওনারা শুনতেন যখন। আমাদের ডাক্তারদের দক্ষতা এই জায়গাটায় এসে মাইর খায়, ডাক্তাররা আপ টু ডেট না। আমাদের একটা মেডিকেল কাউন্সিল আছে, রেজিস্ট্রেশন দেয় ডাক্তারদের, কিছু মাদার বোর্ড আছে ওইখানে, কোনো কাম নাই, খালি রেজিস্ট্রেশন নিতে গেলে টেকা নেয় আর এটা সাইন করে দেয়, ওটাই হচ্ছে ওদের কাজ। এই ইন্টার্নশিপ শেষ করে পার্মানেন্ট রেজিস্ট্রেশন নিতে গেছি আমি ওই বিজয়নগরে। তো সবার কাছে টাকা নিচ্ছে, কত টাকা মনে নাই, বোধহয় 50 টাকা বা 100 টাকা আর কি। শালা ক্যাঙ্কা লাগে বলেন, পাশ করে পেশায় ঢুকবো, সেটা নিতে গেলে টাকা দিতে হবে কেরানি, তাছাড়া আপনি রেজিস্ট্রেশনই পাবেন না। 5 বছর পর এটা রিনিউ করে। আপনি রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবেন, টাকা দিবেন, এটা সিল মারবে আর আপনার রিনিউয়াল হয়ে গেল। আপনি 5 বছর টেম্পু চালিয়েছেন কিনা না ডাক্তারি করেছেন সেটা চেক করবে না কেউ। তো ওইটা থাকার দরকার কি ওইখানে? এটা সিল মারার জন্য ওটি বসে আছে, এটা কোনো কাম হইলো? বসে বসে বেতন নিচ্ছে, এটা সিল মেরে দিল আর আপনার রিনিউ হয়ে গেল। তাহলে তো দরকারই নাই ওই জিনিসের, যদি চেক না করে। ডাক্তারি এমন একটা পেশা যে এটা সারাক্ষণ আপডেটেড থাকতে হয়। মেডলাইনে মানে যেটি আসলে সব জায়গায় সব ডাক্তারি জিনিসপত্র থাকে আর কি, রিসার্চগুলো থাকে, ওখানে প্রত্যেকদিন 2 থেকে 4 হাজার নতুন গবেষণা যুক্ত হয়। আপনি পড়বেন কোনটা? এই জন্য পশ্চিমে হাইলি স্পেশালাইজ লোকেরা আছে যারা সাইকা তোলে যা যা পড়া দরকার, এইগুলো নিয়ে ওটারে বলে কন্টিনিউড মেডিকেল এডুকেশন, কন্টেন্ট বানায়। আমি কাজ করছি ইউরোপে, এখন অন্য কাজ করি, মেডস্কেপের সাথেও করেছি, ওয়াইলির সাথে করছি পার্টনারশিপে, এমনকি নিজেও বানাইছি কন্টেন্ট যেটা ইউরোপিয়ান সেমি অ্যাক্রিডিয়েটেড। দারুণ দারুণ সব কন্টেন্ট বানাইছি। একটা গল্প বলি, ইন্টারেস্টিং এই সেমি কন্টেন্ট বানানো নিয়ে। আমার ইংল্যান্ডে 2 জন ডাক্তারের সাথে কাজ করতে হবে আর কি, এইটা 2022 সালের কথা। তো একজন সাদা চামড়ার, একজন আমাদের এলাকার মানে আমাদের অঞ্চলের আর কি, মানে ওই অঞ্চলের, নামটা মুসলিম কিন্তু চেহারা মিক্সড, অনেকটা পাকিস্তানিদের মতো। তো আমি ওরে খুঁজে পেয়েছিলাম মেডস্কেপে, ভালো ট্রেনার, জিপি ট্রেনার। তো তার বেশ কিছু সিএমই আছে। তো আমি জিজ্ঞাইলাম যে তুমি পাকিস্তানি নাকি? তো বললো যে না, আমার বাবা অরিজিন বাংলাদেশের, সিলেটার, মা ব্রিটিশ, তবে আমি কখনো বাংলাদেশে যাইনি। ও এনএইচএস এর জিপিদের ডার্মাটোলজি ট্রেনিং করায়, সার্টিফাইড জিপি ট্রেনার। তো আমারও তো আমরা অ্যাটোপিক ডার্মাটাইটিস নিয়ে একটা সিএমই করব জিপিদের জন্য। তো এখন রেকর্ড করতে হবে ভিডিও, 50 মিনিটের ফাইনাল ফুটেজ হবে। তো স্টুডিও লাগবে ভালো, কারো তো চিনি না ইংল্যান্ডে। তো ইংল্যান্ডের কলিগদের বললাম, কয়েকজনকে কমেন্ট করলো, কাজ আর রেট দেখে পোষায় না, আমার বাজেটে কুলায় না। যাই হোক, এমন সময় রিফাত হাসান, মানে এই রিফাত হাসান, ও কিন্তু অনেকদিন থেকে আমার গ্রাফিক ডিজাইনের কাজ করে। আমি ওর গ্রাফিক ডিজাইনের কাজের খুবই ভক্ত। আমি ঢাকায় থাকতে আমার কোম্পানির সব গ্রাফিক ডিজাইনের কাজ ওই করতো। ওর কাজ খুবই ভালো, গ্লোবাল স্ট্যান্ডার্ডে। আমার বইগুলোর প্রচ্ছদ, ইলাস্ট্রেশন সব কিন্তু ওর করা। এখানেও কাজ করেছে আমার কোম্পানিতে কিছু, হ্যাঁ, প্রশংসা পাইছে খুব। তো রিফাত বললো যে বান্না তো লন্ডনে থাকে এখন, ওই বান্নাও আমার সাথে কাজ করতো ঢাকায়। আমার বাবার যে ডকুমেন্টারিটা দেখেন না, ওটা বান্নার বানানো। তো বান্নার সাথে যোগাযোগ হইলো, কাজ করলো, অসাধারণ কাজ করলো বান্না। আমাদের ইন হাউস বানানো বেস্ট প্রোডাকশন হইলো, 2টা করছিল। তো এই যে 1 ঘন্টার একটা সিএমই, এইটা অংশ নিলে পুরাটা কমপ্লিট করে একটা পরীক্ষা দিলে একটা সার্টিফিকেট পাবেন। তো আমরা যে কন্টেন্ট বানাই, কন্টেন্ট বানানোর পরে আমরা এটা জমা দিই অ্যাক্রিডিটেশনের জন্য। আমরা জমা দিই ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিল ফর কন্টিনিউইং মেডিকেল এডুকেশন, এই নাম হচ্ছে EACCME। তারা সিএমই ক্রেডিট সার্টিফাই করে দেয়। তারপরে আমরা সেটা কোনো সাইটে আপ করি, যারা সিএমই কন্টেন্ট চালায়, বানায়। তো আমি যেটা করছিলাম ওই বানাকে নিয়ে অন্য জায়গায় অন্য ভিডিওগ্রাফি, অন্যরা দিয়ে ভিডিওগ্রাফি করছিলাম। এটা চাইলে আপনি মেডস্কেপকে দিয়েও করাইতে পারেন। 1 ঘন্টা বা প্রেসাইজলি এটা 50 মিনিটের সিএমই করতে এটা 1 সিএমই ক্রেডিট হয়। মেডস্কেপ কম করে হলেও $2 লাখ নেয়, আরও কমেও করে অনেকে, ভালো কাজ করে। ধরেন $10,000 ভালো কন্টেন্ট করে দেয়, হয়তো রিচ হবে না অত বেশি মেডস্কেপের মতো। তো একজন ডাক্তারকে রেজিস্ট্রেশন রিনিউ করার জন্য বছরে 50 ক্রেডিট আর্ন করতে হয় ইউরোপে। ইটালিতে 3 বছর পর পর রিনিউ করতে হয়, 150 ক্রেডিট আর্ন করছে এই সময়ের মধ্যে, এটা দেখাইতে হয়। সার্টিফিকেট হলে সরাসরি চলে যায় ওই রেজিস্ট্রেশন যারা রিনিউ করে। ইন্ডিয়াতেও কিন্তু এটা লাগে, ওদের মনে হয় 30 ক্রেডিট লাগে 5 বছরে, মানে 5 বছরে 30 ঘন্টা পড়তে হবে।
50 সিএমই ক্রেডিট মানে 50 ঘন্টা পড়তে হবে কমপক্ষে এবং পরীক্ষা দিতে হবে। সেই কারণেই ইন্ডিয়ার ডাক্তাররা বাংলাদেশের ডাক্তারের চাইতে ভালো পারফর্ম করে। যাই হোক, আমাদের নিজস্ব কন্টেন্ট এখনই বানাইতে হবে না। আমাদের মেডিকেল এডুকেশনের ডিজি আমার বন্ধু সুমন নাজমুল যদি মেডিকেল কাউন্সিলের সাথে একসাথে সিএমইতে পার্টিসিপেট করা বাধ্যতামূলক করে দেয় বাংলাদেশের ডাক্তারদের জন্য, রেজিস্ট্রেশনের জন্য এটা লাগবেই, এটা যদি এই বছরই শুরু করে দেয়, আর ইউরোপিয়ান আর আমেরিকান সিএমই সার্টিফিকেশনকে, এটার অ্যাক্রিডিটেশনকে অ্যাকসেপ্ট করে, তাহলে কিছুই করতে হবে না আলাদা করে। যদি প্রয়োজন মনে করে ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাথে একটা এগ্রিমেন্ট করতে পারে। আমি যেহেতু ইউরোপিয়ান অ্যাক্রিডিটেশন কাউন্সিলের সাথে কাজ করছি, আমি সাহায্য করতে পারি বাংলাদেশ সরকারকে অবশ্যই। আর এটা চালু হইলে মেডস্কেপ বাংলাদেশে অফিস খুলবে, আমিও কয়ে দিতে পারি মেডস্কেপকে যে যাও দেখো বাংলাদেশে অফিস খোলো। আপনারা দেখবেন 1 বছরের মধ্যে বাংলাদেশের চিকিৎসার মান বেড়ে গেছে, প্যাটার্ন বদলাই গেছে সারা দেশে। ডাক্তারদের সেমিনার সিম্পোজিয়াম ও সিএমই অ্যাক্রেডিটেশন নিতে পারেন। ডাক্তারও তো করেন অনেক সেমিনার সিম্পোজিয়াম, 5 স্টার হোটেলে করেন, প্রচুর টাকা পয়সা খরচা করেন। সেমি অ্যাক্রেডিটেশন নেবেন, তাহলে আগে শুধু প্রেজেন্টেশনের টপিক, স্লাইড, ফ্যাকাল্টি এটা পাঠাইতে হবে। আমাকে বললেন আমি করে দেবো নি, কোনো অসুবিধা নাই। আর ভবিষ্যতের জন্য লোকাল অ্যাক্রেডিটেশনের জন্য বিএমডিসির অফিসটা ইউজ করতে পারেন, ওইখানেই অ্যাক্রেডিটেশন কাউন্সিল বসাইতে পারেন। এখন দিলে মাখায় ফেলবে সবকিছু, কিছু পারবে না। আরো আছে, আরো পরিকল্পনা আছে। কি আসেন সেই আরো 2টা আছে দেখি। স্বাস্থ্য মন্ত্রণালয়কে স্বাস্থ্যকর্মী এদের কাছে যাইতে হবে, ডাক্তার, স্বাস্থ্যকর্মী, নার্স এদের কাছে যাইতে হবে। কিভাবে যাবে? তারা তো আছেই, তার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে আছে, তাহলে যাবে কিভাবে? মানে কারো কাছে যাওয়ার জন্য আমরা 2টা ফর্ম ইউজ করি, এটাকে বলে হচ্ছে B2B আর B2C। B2B মানে হচ্ছে বিজনেস টু বিজনেস আর কি, মানে একই ধরনের লোকজনের মধ্যে যখন যোগাযোগ হয় সেটাকে B2B বলে। আর B2C হচ্ছে বিজনেস টু কাস্টমার, মানে 2 লেয়ারে বিজনেস কাস্টমারের সাথে যোগাযোগ করবে। তাহলে B2B ফোরাম কি হবে? সেটা হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা বাৎসরিক সম্মেলন হবে। সেটা উপজেলা পর্যায়ে হবে, তারপরে উপজেলা থেকে জেলা হবে, জেলা থেকে কেন্দ্রীয় হবে। কি কি ওখানে আলাপ হবে? কোথায় ভালো কাজ করছি, কি কাজ করছি, সেখানে দুর্বলতা কি ছিল, বেস্ট প্র্যাকটিস কি, আমার বেস্ট রেজাল্ট কি, আমার সামনের বছরের অবজেক্টিভ কি, আমাকে কি অ্যাচিভ করতে হবে, এটা অ্যাচিভ করার জন্য আমার কি ট্রেনিং লাগবে, কি রিসোর্স লাগবে। তা আমার ভালো কাজ করলে তো আমার কাউরে পিঠ চাপড়াই দিতে বলতে হবে, সাবাস, কে কোথায় কোন ভালো কাজটা করছে, যেটা আমার সারা দেশে আমরা কপি করতে পারি, স্মরণ করতে পারি। সেই সমস্ত দেখার জন্য একটা B2B ফোরাম লাগবে। তো সেটা কি হইতে পারে? সেটা হইতে পারে যে বাৎসরিক কনফারেন্স, যেটা বললাম। কনফারেন্সটা উপজেলা পর্যায়ে হইতে পারে, জেলা পর্যায়ে হইতে পারে, এমনকি বিভাগীয় পর্যায়ে হইতে পারে, তবে অবশ্যই একটা সেন্ট্রাল পর্যায়ে হইতে হবে। অনেকটা রাজনৈতিক দলের সম্মেলনের মতো ধাপে 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 কইরা বেস্ট লোকগুলো আসবে সেন্ট্রাল পর্যায়ে, এবং সেন্ট্রালে 5 দিন হোক, 7 দিন হোক, সারাদিন ধরে চলবে। সেখানে ট্রেনিং হবে, বেস্ট প্র্যাকটিস বলা হবে, সামনের বছরের পরিকল্পনা দেওয়া হবে, গত বছরে কি কাজ করলাম সেটার অ্যানালাইসিস হবে, কি কি দুর্বলতা ছিল, কি কি সবলতা ছিল সেটা দেখা হবে। এবং এইখান থেকে সকল একটা ডিরেকশন নিয়ে, একটা মোটিভেশন নিয়ে ফিরে যাবে সকল ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী। পুরস্কার দেওয়া হবে যারা বেস্ট প্র্যাকটিস করছে, যারা ভালো জিনিস করছে, অ্যাকনলেজ করা হবে, অ্যাচিভমেন্ট সেলিব্রেট করা হবে। আর সামনের বছর কি অ্যাচিভ করবো সেটা জানিয়ে যাব, তাহলে একটা ডিরেকশন থাকবে। এরপরে স্বাস্থ্য মন্ত্রণালয়কে যাইতে হবে মানুষের কাছে। সেটা কিভাবে সম্ভব? আমাদের যেভাবে বাণিজ্য মেলা হয় না, ঠিক সেইভাবে স্বাস্থ্য মেলা হবে প্রত্যেক উপজেলাতে, জেলাতে, এমনকি কেন্দ্রীয়ভাবে। সরকারের তেমন কোনো খরচা হবে না। স্বাস্থ্যক্ষেত্রে যারা ব্যবসা করে তারাই এই মেলা সফল করে তুলবে। এই মেলায় শুধু জায়গা দেবে সরকার, আর সিকিউরিটি দেখবে, লজিস্টিক্স দেবে, পানি, বিদ্যুৎ এগুলো দেবে। এই মেলার স্টলগুলোতে কি থাকবে? ধরেন ব্লাড প্রেশার চেক করা হবে, ওজন উচ্চতা মাপে বডি মাস ইন্ডেক্স বের করা হবে, বলা হবে স্থূলতা আছে কিনা, ব্লাড গ্রুপ দেখা হবে, রক্তদান থাকবে, ডায়াবেটিস চেক করা হবে, সিপিআর বা যেটাকে বলা হয় কার্ডিও পালমোনারি রিসাসিটেশন, মানে হঠাৎ করে যদি অক্কা পায় তাহলে হঠাৎ হার্ট বন্ধ হয়ে গেলে হার্ট চালু করার একটা ব্যবস্থা আছে। এটা যদি বাংলাদেশে সবাই জানে না, তাহলে হার্ট অ্যাটাকে রোগীর মৃত্যু কমে যাবে। হ্যাঁ, কমে যাবে। আমরা যদি পুরা জাতিকে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন শেখাতে পারি। তারপরে ফার্স্ট এড শেখানো হবে, মিনি হাসপাতালে মডেল থাকবে, সেখানে হাসপাতালে কি কি ডিপার্টমেন্ট, কি কি বিভাগ থাকে সেগুলো দেখবে। অনেক মানুষই কিন্তু জানে না যে আইসিইউ কি, রোগ হলে কোথায় যাবে, সিসিইউ কি, হাই ডিপেন্ডেন্সি ইউনিট কি, কখন সে আউটডোরে যাবে, কখন সে ইমার্জেন্সিতে যাবে, এগুলো মডেল করে দেখানো হবে। এখানে বেচা বিক্রিও হবে, এই যেখানে বিপি মেশিন বেচা হবে, থার্মোমিটার বেচা হবে, ডায়াবেটিস চেক করার মেশিন বেচা হবে, ওজন নেওয়ার মেশিন বেচা হবে, ফার্স্ট এড বক্স বেচা হবে। এর একটা কমার্শিয়াল একটা পার্টও থাকবে।
প্রতিযোগিতা হবে বাচ্চাদের জন্য, সেটা চিন্তা করে বের করা যায় কি ধরনের প্রতিযোগিতা হবে। এখানে পুষ্টি স্টল থাকতে পারে, কোন খাবারে কি ধরনের পুষ্টি আছে, কোন খাবার অ্যাভয়েড করতে হতে পারে, এগুলো শেখানো সম্ভব। এখানে শেখানো যেতে পারে কিভাবে পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে, কিভাবে খাদ্য পরিচ্ছন্নতা রাখতে হবে, ফুড হ্যান্ডলিং কিভাবে করতে হবে। এখানে এমনকি ডাক্তারদেরও স্টল থাকতে পারে, যেখানে মানুষ হেলথ চেক করবে, ডাক্তার দেখাবে, দৃষ্টিশক্তি চেক করবে, বা ধরেন ডার্মোস্কোপি করবে, করে চামড়ার কোনো সমস্যা আছে কিনা সেটা দেখবে। এইভাবে আমরা বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে সচেতনতা বাড়াইতে পারবো এবং স্বাস্থ্যের সাথে মানুষের সরাসরি যোগাযোগ হবে। এভাবেই জায়গা উঠবে সারা দেশ। এবং বাংলাদেশের মানুষের যদি স্বাস্থ্য ভালো হয় তাহলে উৎপাদনশীলতা বাড়বে ভাই, আমাদের স্বাস্থ্যখাতে খরচ কমবে। এই কাজের কোনটা টাকা লাগবে না, লাগবে শুধু উদ্যোগ, লাগবে শুধু লিডারশিপ, লাগবে স্বপ্ন দেখার ক্ষমতা। এইগুলো ইমপ্লিমেন্ট করেন। বাংলাদেশ থেকে 3 বছর পর কেউ আর ইন্ডিয়া যাবে না, ইন্ডিয়া থেকে বাংলাদেশে আসবে চিকিৎসা করতে, লিখে দিলাম, গ্যারান্টি দিলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ে যারা কাজ করতেছেন, যারা লিডারশিপ দিচ্ছেন, তাদের আসলে কি থাকা উচিত? বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের লিডারশিপে একটা স্বপ্ন থাকা উচিত। এমন একটা স্বাস্থ্য ব্যবস্থা যেখানে রোগীরা ডাক্তারদের প্রতি আস্থা রাখতে পারে, ডাক্তাররা নিজেরা আপডেটেড এবং দক্ষ হইতে পারে, এবং যেখানে প্রত্যেকটা নাগরিক পায় উন্নত এবং সম্মানজনক সেবা। আমরা যদি ডাক্তারদের দক্ষতা উন্নত করতে পারি, সঠিক নেতৃত্ব এবং দিক নির্দেশনা দিতে পারি, এবং জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছানোর নতুন নতুন উপায় বের করতে পারি, তবে সেই দিন আর বেশি দূরে না যখন বাংলাদেশে কেউ আর চিকিৎসার জন্য অন্য দেশে ছুটবে না, বরং বিশ্বের মানুষ বাংলাদেশে আসবে উন্নত চিকিৎসার আশায়। আসেন আমরা সবাই একসাথে কাজ করি, স্বাস্থ্য মন্ত্রণালয়, নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সাধারণ জনগণ স্বাস্থ্যসেবার এই কাঙ্ক্ষিত পরিবর্তন আনার জন্য। এটা কোনো অসম্ভব স্বপ্ন না, এটা একটা বাস্তবসম্মত স্বপ্ন। এটা একটা বাস্তবতা হইতে পারে যদি সবাই আমরা উদ্যোগ নিই, নেতৃত্ব দিই, স্বপ্ন দেখি এবং বাংলাদেশকে একটা স্বাস্থ্যসেবার মডেল দেশে রূপান্তরিত করার জন্য ঐক্যবদ্ধভাবে আগায় যাই এবং মিশনটা নেই। যদি মনে করি আমরা যাব, আমরা যেতে পারবো। সাধারণ মানুষের জীবনের মানের উন্নয়নে এই উদ্যোগ, স্বাস্থ্যের উদ্যোগ আমাদের পথ দেখাবে। এবং একদিন আমরা গর্ব করে বলতে পারবো বাংলাদেশের ডাক্তারেরা, নার্সরা, স্বাস্থ্যকর্মীরা শুধু রোগী না, পুরা জাতিকে সুস্থ রাখার শপথ নিয়ে এগিয়ে চলছে। ইনকিলাব জিন্দাবাদ। তো প্রিয় বন্ধুরা, আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন। তো আপনার কি মনে হয় যে বাংলাদেশে মেডিকেল সেক্টরে আর কি কি উন্নতি করা উচিত, বা ভারতে চিকিৎসার জন্য আমাদের কি সত্যি যাওয়া উচিত কিনা বা বয়কট করা উচিত কিনা, সেটার বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর খুব দ্রুত দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।